অফিসে বসে কাজ করছি। এমন সময় সাকিব বলল, দোস্ত, আজকে তো নতুন বস আসবে। কেন? বুইড়ার আবার কি হয়েছে? বুইড়া অর্থাৎ আমাদের বর্তমান বস। উনি নাকি আর পারতেছে না। ওনার নাতনি বিদেশ থেকে পড়ালেখা শেষ করে এদেশে এসেছে। নাতনির হাতে সবকিছু বুঝিয়ে দিবে। বাহ, ভালোই তো। নতুন বস, তাও আবার মেয়ে। নজর দিস না আবার। শালা, সবাইকে নিজের মতো মনে করিস না। চুপচাপ কাজ কর। ম্যানেজার হালায় দেখলে আবার চিল্লাচিল্লি শুরু করবে। ওকে। আচ্ছা শোন, কি বলবি বল। বস কি আজকে আসবে নাকি? লাঞ্চের পরে আসবে। আচ্ছা ঠিক আছে। এবার আসুন পরিচয়টা দিয়ে দিই। আমি মেঘ। আপাতত একটা প্রাইভেট কোম্পানিতে আছি। মা বাবার ছোট্ট একটা বোন আছে, ওরা গ্রামে থাকে। চাকরির কারণে আমি এখানে ছোট্ট একটা বাসা নিয়েছি, ওটাতেই থাকি। আর এতক্ষণ যার সাথে কথা বললাম সে হচ্ছে আমার খুব ক্লোজ একটা বন্ধু, আবার একই অফিসের কলিগ। কাজ করতে করতে কখন যে সময় চলে গেছে বুঝতেই পারিনি। ম্যানেজার এসে বলল, সবাই রেডি থাকবি, আজকে তোমাদের নতুন বস আসবে, কোনো প্রকার অনিয়ম যাতে না হয়। ঘড়ির দিকে তাকিয়ে দেখি দুপুর 2টা বাজে। সাকিবকে বললাম, চল খেয়ে আসি, টাইম হয়ে গেছে তো। তারপর দুজনেই বের হলাম। নামাজ পড়ে এসে একটা ক্যান্টিনে গিয়ে বসে বসে হাঁটা দিচ্ছি আর খাচ্ছি। এমন সময় সাকিব বলল, এই, আমরা যে এখানে বসে আছি, ম্যানেজার কি বলছিল মনে নেই? আরে সমস্যা নেই, এত দুপুরবেলা বস আসবে না। ওই শালা এমনিতে বেশি চিল্লাচিল্লি করে। তবুও আজকে তাড়াতাড়ি যাওয়া উচিত। আরে দাঁড়া তো, আগে খেয়ে নিই। খেয়ে দিয়ে অফিসের উদ্দেশ্যে গেলাম। এইদিকে নতুন বস এসে সবার সাথে পরিচিত হতে লাগলো। সবাইকে মিটিং রুমে ডেকে নিয়ে যাওয়া হলো। আমি আর সাকিব নেই, আর বাকিরা সবাই আছে। আমাদের আগের বস সবার সাথেই নতুন বসকে পরিচয় করি। এ হচ্ছে আমার একমাত্র নাতনি, বিদেশ থেকে লেখাপড়া করে এসেছে। এখন থেকে অফিস ও দেখবে। আমি আর পারছি না, তোমরা সবাই ওকে সব কিছু বুঝিয়ে দিবে। একটু পর নতুন বস বলল, দাদু, লোক তো 60 জন থাকার কথা, 58 জন আছে, বাকি দুজন কই? ম্যানেজার বলল, ওরা মনে হয় ওয়াশরুমে গেছে, একটু পরেই চলে আসবে। এভাবে অনেকক্ষণ কথা বলল, সবার সাথে কৌশল বিনিময় করলো, বাট আমি আর সাকিব ছিলাম না। ম্যানেজারকে নতুন বস বলে দিয়েছে আমরা আসলে যেন ওনার রুমে যাই। একটু পর আমি আর সাকিব আসলাম। সবাই কেমন জানি রাগী দৃষ্টিতে আমাদের দিকে তাকিয়ে আছে, কেউই কিছু বলছে না। একটু পর ম্যানেজার আসলো। কোথায় ছিলে তোমরা? জি, একটু বাইরে গেছিলাম। বাইরে গিয়েছিলে মানে? আসলে স্যার, আমরা নামাজ পড়ে নাস্তা করতে গিয়ে। রাখো তোমার নাস্তা, এখন যাও নতুন বসের রুমে, তোমাদের ওখানে ডেকেছি। আমি আর আইমান ভয়ে ভয়ে দুজন দুজনের দিকে তাকিয়ে বসের রুমের সামনে গেলাম। একসাথে বললাম, আসতে পারি ম্যাম? আসেন। ভিতরে গেলাম। ম্যাম চেয়ারটা উল্টো করে অন্যদিকে তাকিয়ে চেয়ারে বসে আছে। বসুন। কোথায় গিয়েছিলেন আপনারা? ম্যাম, বাইরে খেতে গিয়েছিলাম, তাই একটু দেরি হয়ে গেছে। আপনাদের আগে বলিনি আজকে নতুন কেউ আসবে। আসলে ম্যাম, আমি কথাটা বলার সময় ম্যাম আমাদের দিকে ঘুরে তাকায়, আর ওনাকে দেখেই তো আমার মুখটা বন্ধ হয়ে যায়। আরে, এটা তো ফারিয়া, আমার এক্স। আজ থেকে 3 বছর আগে ওর সাথে আমার ব্রেকআপ হয়। তার মানে ফারিয়াই আমাদের নতুন বস। আমার হাঁ করে তাকিয়ে থাকা দেখে সাকিব আমাকে একটা টোকা দেয়। তারপর বাস্তবে ফিরে আসি। সাকিব বলল, আসলে ম্যাম, নামাজ পড়তে গেছিলাম তো, তাই একটু লেট হয়ে গেছে। নেক্সট টাইম আর হবে না। গুড। আপনার নাম কি? জি, আমার নাম হচ্ছে সাকিব হাসান। আর আপনার? জি মেঘ। আপনি তোতলা নাকি? না ম্যাম, আসলে নতুন কাউকে দেখলে ও এরকম করে। আচ্ছা ঠিক আছে, কাছে যান। আর শোনেন, জি ম্যাম, বলেন। আমার অফিসে কোনো ধরনের ফাঁকিবাজি চলবে না। আমি চাচ্ছি না আপনাদের ডিসমিস করি অন্য কাউকে নিয়োগ করতে। সো বি কেয়ারফুল। ওকে ম্যাম, আর হবে না। ওকে, যেতে পারেন। এরপর আমি আর সাকিব ফারিয়া রুম থেকে চলে আসলাম। সাকিব বলল, শালা, আজকে তোর জন্য চাকরিটাই চলে যেত। আমি কি করেছি? তুই কি করেছিস মানে? আরো বসে বসে আড্ডা দে। আচ্ছা বাদ দো সব। তুই ওনাকে দেখে এরকম বোবা হয়ে গেলি কেন? না এমনি। এমনি নাকি ক্রাশ খাইছিস? দূর বেড়া, এগুলো কিছু না। বুঝি বুঝি, মনে রাখিস, বস কিন্তু আমাদের। চুপ কর শালা, এখন কাজ কর। সেদিন কাজ শেষ করে বাসায় চলে গেলাম। রাতে শুয়ে শুয়ে ভাবছি শেষ পর্যন্ত ফারিয়াই আমাদের বস। হাই রে,
কি আছে আমার কপালে আল্লাহই ভালো জানে। এদিকে ফারিয়াও বসে বসে ভাবছে এই সেই ছেলে যার সাথে আজ থেকে 3 বছর আগেও লটর পটর প্রেম করত। সামান্য একটা কারণ দেখিয়ে সে আমাকে ছেড়ে চলে গেল। সেই কষ্ট সহ্য করতে না পেরে বিদেশে চলে গেছি। দুজনেরই অতীত মনে পড়তে থাকে, 3 বছর আগের ঘটনা। হ্যালো ফারিয়া, কোথায় তুমি? আমি তো বাসায়। কেন, কিছু হয়েছে নাকি? বিকেলে একটু দেখা করতে পারবে? আচ্ছা ঠিক আছে। ওকে, তুমি এখানে চলে এসো। আমি ঠিকানাটা ফারিয়াকে বলে দিলাম। আচ্ছা ঠিক আছে। বিকেলবেলা আমি ঠিকানা মতো বসে আছি। প্রায় 30 মিনিট পর ফারিয়া আসলো, হালকা একটা গোলাপি শাড়ি পরে। দেখতে অসম্ভব সুন্দর লাগছে। প্রথম দেখায় যে কেউই প্রেমে পড়ে যাবে। আমি হাঁ করে তাকিয়ে আছি। ফারিয়া এসে আমাকে ঝাঁকাতে লাগলো, তারপর বাস্তবে ফিরে আসলাম। ওই, এইভাবে কি দেখো? কই কিছু না তো। বলো, কি বলবে? আসলে তোমাকে কথাটা আরো আগেই বলা উচিত ছিল। বলবো বলবো করে বলা হয়নি। আরে এত না পেছিয়ে সোজাসুজি বলো তো। আসলে আমি আর এই রিলেশনটা কন্টিনিউ করতে পারবো না। কি, তুমি মজা করছো তাই না? দেখো, মজা না করে আসল কথাটা বলো। আমি সত্যিই বলছি, আমি আর পারবো না। তুমি পাগল হয়ে গেছো? 5 বছরের রিলেশন আমাদের, কোনো কারণ ছাড়াই ভেঙে যাবে? অনেকগুলো কারণ আছে। কি কারণ বলো আমাকে। দেখো, আমি বলতে পারবো না। শুধু এতটুকুই বলতে পারবো যে আমি আর তোমার সাথে রিলেশনটা রাখতে পারবো না। প্লিজ এমন করো না। কি হয়েছে আমাকে খুলে বলো প্লিজ। আরে বললাম তো আমি আর রিলেশনটা রাখতে পারবো না। আজ থেকে তুমি তোমার মতো থাকবে আর আমি আমার মতো। এই কথা বলে আমি হাঁটতে শুরু করলাম। ফারিয়া কান্না করছে আর আমাকে ডাকছে। আমি কিছু না বলেই হাঁটা দিলাম। সেদিন ফারিয়া অনেকবার আমাকে কল দিয়েছিল, কিন্তু আমি ধরিনি। পরের নাম্বারটা ব্লক দিয়ে দিলাম। আসলে আমিও ফারিয়াকে অনেক ভালোবাসি, কিন্তু এই ভালোবাসা ফারিয়াদের পরিবার কখনোই মেনে নেবে না। কারণ ফারিয়া হচ্ছে ধনী পরিবারের মেয়ে। তার দাদার অনেক নাম ডাক। আমার মতো গরিব ছেলের কাছে জীবনেও ওদের মেয়ে তুলে দেবে না। আর তাছাড়াও আমার কোনো চাকরি বাকরি নেই। টিউশনি করিয়ে নিজের পড়ালেখার খরচ নিয়েই চালাই। আবার বাড়িতে পাঠাতেও হয়। ঘরে মা বাবা অসুস্থ এবং ছোট বোনটার পড়ালেখার খরচ চালানো, সব কিছু মিলিয়ে ফারিয়াকে বিয়ে করা জীবনেও সম্ভব নয়। তার চেয়ে ভালো ও ওর মতো থাক, আমি আমার মতো। ফারিয়া আমার চেয়ে ভালো কোনো ছেলেকে বিয়ে করতে পারবে। আমাকে বিয়ে করা মানে নিজের পায়ে নিজেই কুড়োল মারা। সব দিক দিয়ে চিন্তা করলাম ফারিয়ার সাথে আর রিলেশন কন্টিনিউ না করাই উচিত। সেদিন আমিও অনেক কেঁদেছি, কিন্তু পরিবারের কথা চিন্তা করে পাথর হয়ে গেছি। এখন ফারিয়াকে ভালোবাসি, কিন্তু এখন আর কিছুই করা সম্ভব না। অনেক কষ্টে চাকরিটা পেয়েছি, কিন্তু সেটাও দেখি ফারিয়াদের কোম্পানি। কি আছে কপালে আল্লাহই ভালো জানে। পুরনো কথাগুলো ভাবতে ভাবতে কখন যে ঘুমিয়ে গেছি মনে নেই। পরের দিন শুক্রবার ছিল, তাই অনেক দেরি করে ঘুম থেকে উঠলাম। সাকিবকে কল দিলাম। হ্যালো দোস্ত, কি অবস্থা? এই তো আছি, তোর কি অবস্থা? এই তো মোটামুটি। আচ্ছা বিকেলে দেখা করিস তো একবার। বিকেলে আমাদের বাসায় চলে আসিস, বাইরেও যাব না আর। আম্মাও তোকে আসতে বলেছে। আচ্ছা ঠিক আছে, আসবো। ওকে। এরপর দুপুরে নামাজ পড়ে খাওয়া দাওয়া করে একটু ঘুমিয়ে নিলাম। বিকেলে সাকিবদের বাসায় গেলাম, কলিং বেল বাজালাম। একটু পরে আন্টি এসে দরজাটা খুলে দিল। আরে মেয়ে, কতদিন পরে আসলে? আসো আসো, ভেতরে আসো। তো আন্টি কেমন আছেন? এই তো আলহামদুলিল্লাহ ভালো আছি। তুমি কেমন আছো? জি আমিও ভালো আছি। সাকিব কোথায়? ও ছাদে আছে, যাও উপরে যাও। এরপর আমি উপরে গেলাম, দেখলাম সাকিব বসে বসে গান শুনছে। কিরে কি করিস? কিরে আসছিস? এই তো বসে আছি। মাত্রই তো আসলাম। তো বল, আর কি অবস্থা? তোর সাথে কিছু কথা ছিল। তো বল, এত অনুমতির কি আছে? আমি যে তোকে আগে আমার জিএফের কথা বলতাম না, মনে আছে তোর? হ্যাঁ, তুই যে কোনো কারণ ছাড়া ব্রেকআপ করে দিলি ওটা। ওটাই। তো এখন কি হয়েছে? তোকে যেই ফারিয়ার কথা বলতাম, সেই ফারিয়াই হচ্ছে আমাদের বর্তমান বস। কি, তুই কি সত্যি বলছিস? হুম। তাহলে তো ভালোই। এখন আবার রিলেশন কন্টিনিউ কর, অফিসের মালিক হয়ে যাবি তুই। আরে তুই কি পাগল? আমার চাকরি থাকে কিনা সেটা নিয়েই চিন্তায় আছি, আর তুই বলছিস রিলেশন করতে। ফকিন্নি, তখন ব্রেকআপ করলি কেন? এবার মজা বোঝ। আরে ব্যাটা ইচ্ছে করে করেছি নাকি? ওর ভালোর জন্য তো করেছি। দোস্ত, যদি চাকরিটা চলে যায়?
আরে তুই পাগলা নাকি? চাকরি কি বললেই চলে যাবে? দেখ না কি হয়। মনে হয় না বেশি দিন টিকবে। সেটা পরে দেখা যাবে, আগে নিজেকে স্টিল রাখ। সেদিন সাকিবদের বাসা থেকে আসতে অনেক রাত হয়ে গেছে। বাসায় এসে ঘুমিয়ে পড়লাম। পরের দিন ঘুম থেকে উঠতে অনেক দেরি হয়ে যায়। উঠেই দেখি অলরেডি 9টা বেজে গেছে। তাড়াতাড়ি রেডি হয়ে অফিসে গেলাম। প্রায় 10টা বাজে। মোবাইল নিয়ে দেখি সাকিব অনেকগুলো কল দিয়েছে। সাইলেন্ট মোডে থাকার কারণে ধরতে পারিনি। যাওয়ার পর সাকিব বলল, কি রে, এত দেরি কেন? তোকে ম্যাম ওনার রুমে যেতে বলেছে। কেন বলেছে কিছু জানিস? মনে হয় দেরি করে আসছিস তাই, গিয়ে দেখ। আল্লাহ মোরে রক্ষা করিও, চাকরিটা বাঁচাও আল্লাহ। আস্তে আস্তে ওনার রুমের কাছে গেলাম। ম্যাম আসবো? আসুন। কি কপাল মাইরি, যাকে প্রতিদিন ট্রেড দিতাম, তুই টুকারি করতাম, কথায় কথায় রাগারাগি করতাম, আজ মাইন্ড কাট চিপায় পড়ে ওরা আপনি করে বলতে হচ্ছে। তারপর আমি ভিতরে গেলাম। একটা চেয়ারের পাশে দাঁড়িয়ে আছি। ম্যানেজারও সেখানে ছিল। ম্যানেজার সাহেব, ওনাকে কাগজটা দেন। ম্যানেজার আমাকে একটা কাগজ ধরিয়ে দিল। শেষ পর্যন্ত চাকরিটা চলে গেল। মা বাবার চেহারাগুলো চোখের সামনে ভাসতে লাগলো। আমি ভয়ে ভয়ে কাগজটা পড়তে লাগলাম। পড়েই তো আমার চোখ কপালে উঠে গেল। কারণ ফারিয়া আমাকে ফারিয়ার সেক্রেটারি বানিয়েছে। সব সময় ওনার সাথে থাকতে হবে। কিন্তু কেন এটা করলো বুঝতে পারলাম না। মনটা খারাপ হয়ে গেল। কাগজটা নিয়ে বেরিয়ে আসলাম। সাকিব জিজ্ঞেস করলো, কি রে, কি বলেছে? কাগজটা ওর হাতে দিয়ে দিলাম। বাহ, তোর তো প্রমোশন হয়েছে, বিকেলে ট্রিট দিবি? না রে দোস্ত, আমাকে সেক্রেটারি বানাইছে। মানে শিওর কোনো কাহিনী আছে। তুই ওকে চিনিস না দোস্ত, ও ঠিকই প্রতিশোধ নেবে। আরে বেটা, তোর মাথায় এগুলো ছাড়া ভালো কোনো চিন্তা আসে না। কিছু করবে না, চুপচাপ কাজ কর। এরপর কাজ শুরু করে দিলাম। একটু পর পিয়ন এসে বলল, এই যে স্যার, ম্যাডাম আপনাকে ডাকছে। কেন? কাজ করতেছে দেখছে না ম্যাডাম? কেন? সেটা আমাকে কেন বলছেন? ওনাকে গিয়ে জিজ্ঞেস করেন। ওকে যাচ্ছি, আপনি আসতে পারেন। একটু পর ফারিয়ার কাছে গেলাম। ম্যাম ডেকেছেন আমাকে? আপনাকে আমার পার্সোনাল সেক্রেটারি বানানো হয়েছে। আজকে তেমন কোনো কাজ নেই। কাল সকালবেলা আমার বাসার সামনে থাকবেন। কিন্তু ম্যাম আমার কাজ তো অফিসে। ভুলে যাবেন না, আপনি আমার সেক্রেটারি। সো যেটা বলছি সেটা। ওকে ম্যাম। পরের দিন ফারিয়াদের বাসার সামনে গেলাম। অনেকক্ষণ ওয়েট করার পর দেখলাম যে সে আসছে। আজকে একটা শাড়ি পরে আসছে। দেখতে অসম্ভব সুন্দর লাগছে। কিছুক্ষণ তাকিয়ে থেকে চোখটা নামিয়ে নিলাম। আমাকে দেখে বলল, আপনি এসেছেন? ব্যাগগুলো গাড়িতে তুলুন। কিন্তু ম্যাম আমি তো আপনার অফিসে চাকরি করি। আমার কাজ তো সেখানে। এগুলো তো ড্রাইভারের কাজ। ভুলে যাবেন না, আপনি আমার পার্সোনাল সেক্রেটারি। আমি যেটা বলবো সেটাই আপনাকে করতে হবে। কি আর করা, পরিবারের কথা চিন্তা করে হলেও ওনার কথা শুনতে হবে। ব্যাগগুলো গাড়িতে তোলার পর বলল, এবার আপনি গাড়ির পিছন পিছন দৌড়ে আসবেন। গাড়ি যতক্ষণ থামবে না ততক্ষণ দৌড়াবেন। ম্যাম এটা কেমন কথা? গাড়ির পিছনে দৌড়াবো মানে? আমি যেখানে যাব আপনিও সেখানে যাবেন, বাট গাড়িতে করি নয়। যদি দেরি করেন বেতন কেটে দিয়ে যাওয়া হবে। কিন্তু ম্যাম। কোনো কিন্তু নয়, যেটা বলছি সেটা। এই ড্রাইভার, গাড়ি স্টার্ট করেন। ফারিয়া গাড়িতে উঠে যায়, গাড়িটাও ছেড়ে দেয়। আমি কিছুক্ষণ অবাক হয়ে দাঁড়িয়ে রইলাম। মানুষ এত পাষাণ কি করে হয়, ভাবার সময় নাই। ওদের গাড়ি স্টার্ট দিয়ে চলে যাচ্ছে। আমিও পিছন পিছন দৌড়তে লাগলাম। কিন্তু গাড়ির সাথে পেরে ওঠা যে কোনো মানুষের পক্ষেই অসম্ভব। তবুও দৌড়াচ্ছি চাকরিটা বাঁচানোর জন্য। দেখলাম ফারিয়া একটা কুরিয়ার সার্ভিসের সামনে গিয়ে দাঁড়ালো। আমিও একটু পর গেলাম। কি ব্যাপার, এত দেরি কেন? বললাম না পিছন পিছন আসতে। ম্যাম গাড়ির সাথে কি দৌড় দেওয়া সম্ভব? ব্যাগগুলো গাড়ি থেকে নামিয়ে ওখানে রেখে আসুন। আপামনি, আমি একটু ধরবো? দরকার নেই, আপনি দাঁড়িয়ে থাকুন, ওইগুলো তুলবে। কি আর করা, ব্যাগগুলো গাড়ি থেকে নামিয়ে আবার ওদের ভিতরে গোডাউনে দিয়ে আসে। এবার থেকে হেঁটে হেঁটে অফিসে যাবেন। কোনো ধরনের চালাকি করবেন না। 30 মিনিটের মধ্যে আপনাকে অফিসে দেখতে চাই। কিন্তু ম্যাম। কোনো কিন্তু নয়, যেটা বলেছি সেটাই করবেন। ড্রাইভার অসহায় দৃষ্টিতে আমার দিকে তাকিয়ে আছে। ব্রেকআপ করার ফল ফারিয়া আমাকে খুব সুন্দর করেই দিচ্ছে। এটাও জানি আমাকে সে আরো কষ্ট দেবে, কিন্তু কিছুই করার নেই। এই মুহূর্তে চাকরিটা ছেড়ে দিলে সহজ আর কাজ পাবো না। আবার অফিসের উদ্দেশ্যে রওনা দিলাম। যেখানে গাড়িতেও 30 মিনিটে যাওয়া যায় না, সেখানে হেঁটে যেতে হবে 30 মিনিটে। অনেক জোরে জোরে পা ফেলে হাঁটতে লাগলাম।
গরমের মধ্যে সাদা শার্টটা ঘেমে একাকার হয়ে গেছে। দেখে মনে হচ্ছে আমি গোসল করে কাপড় চেঞ্জ না করে এমনিতেই বাসা থেকে বের হয়েছি। প্রায় 1 ঘন্টা 25 মিনিট পর আমি অফিসে গেলাম। আমাকে দেখে সাকিব বলল, কি রে, তোর এই অবস্থা কেন? এতক্ষণ কোথায় ছিলি? একটু বাই। বলার আগেই পিয়ন এসে বলল ম্যাডামের রুমে যেতে। আচ্ছা ঠিক আছে, যাচ্ছি। ও রুমের সামনে গেলাম। ম্যাম ডেকেছেন? কটা বাজে? 12:30 বাজে। আপনাকে 30 মিনিট আসার জন্য বলেছিলাম, 1.5 ঘন্টা কি করে? ম্যাম আসলে এক পায়ের উপর দাঁড়ান। মানে মানে এক পায়ের উপর 30 মিনিট দাঁড়িয়ে থাকবেন, আর এটা হচ্ছে আপনার দেরি করার শাস্তি। কিন্তু ম্যাম আমার কথাটা তো শুনবেন। আর একবার কথা বললে এই মাসের বেতন পাবেন না। আমি আর কিচ্ছু না বলে এক পায়ের উপরে দাঁড়িয়ে আছি। পুরো অফিস আমার দিকে চেয়ে আছে। লজ্জায় লাল হয়ে গেলাম। সাকিব ইশারায় বলল ফারিয়ার সাথে কথা বলবে। আমি না করে দিলাম। পুরো 30 মিনিট এক পায়ের উপরে দাঁড়িয়ে থাকার পর আজান দিল। সবাই বাইরে যাচ্ছে, আমিও যাচ্ছি। এমন সময় ফারিয়া বলল, কোথায় যান? ম্যাম ক্যান্টিনে কিছু খেতে। আপনার খাওয়া লাগবে না, এই ফাইলগুলো নিয়ে যান। এক্ষুনি আমাকে এগুলো রেডি করে দেবেন। ম্যাম এখন তো বিরতির সময়, পরে করে দিলে হবে না? আপনি তো দেখছি অনেক বেয়াদব, বসের মুখে মুখে তর্ক করেন। সরি ম্যাম। যাও এগুলো রেডি করো। চোখের করে পানি এসে গেল। সামান্য কারণে ফারিয়া আমার সাথে এমন খারাপ ব্যবহার করছে, যে ফারিয়া কোনো দিন আমার চোখের দিকে তাকিয়ে কথাও বলেনি ভয়ে, সেই আজকে আমার সাথে এমন করছে। নিয়তি খারাপ হলে যা হয় আর কি। দূর থেকে সাকিব দাঁড়িয়ে দাঁড়িয়ে সবকিছুই দেখছে। আমার চোখাচোখি পড়ার পর আমি আর কিছু না বলে কাজ করতে লাগলাম। সেদিন আর কারোর সাথে কোনো কথা হয়নি। রাতে বসে বসে ভাবছি চাকরিটা ছেড়ে দেব। এভাবে হলে চাকরিটা করা পসিবল নয়। ওদের কোম্পানি বলে কি যা ইচ্ছে তাই করবে নাকি? এমন সময় ঈশা অর্থাৎ আমার বোন কল দিয়েছে। কি রে বুড়ি, কি অবস্থা? তুই এখন আমাকে বুড়ি বলে ডাকবি ভাইয়া? তুই তো সারা জীবনই আমার কাছে বুড়িই থাকবি। তো বল, আব্বু আম্মু কেমন আছে? ভালো না ভাইয়া, আম্মুর ওষুধ শেষ, এখন আবার ব্যথা বেড়ে গেছে। তুই টাকা দিবি কখন? দিব রে, আরো কয়েকদিন পর। আসলে এখনো বেতনটা পাইনি। তাড়াতাড়ি দিস ভাইয়া। শোন, বল। আমার তো সামনে পরীক্ষা, ভালো কোনো কাপড় নাই। তুই আমার জন্য একটা জামা পাঠাতে পারবি? আচ্ছা সমস্যা নেই, টাকা দিলে বাবাকে বলবো তোকে জামা কিনে দেওয়ার জন্য। ওকে ভাইয়া, রাখি তাহলে, ভালো থাকিস। ওকে। বসে বসে ভাবছি আমার যেই অবস্থা, ফারিয়া বেতন কেটে নিয়ে যায় কিনা সেইটা নিয়ে ভাবছি। না, আর এই চাকরিটা করবো না। কালকে ফারিয়াকে না করে দিয়ে আমার বেতনটা নিয়ে চলে আসবো। পরের দিন ঘুম থেকে উঠে দেখি নাম্বারে একটা মেসেজ এসেছে, বাসার সামনে আসেন। বুঝতে বাকি রইল না এটা ফারিয়া ছাড়া অন্য কেউ নয়। কিন্তু আমি তবুও গেলাম না। 11টার দিকে অফিসে গেলাম, সরাসরি ফারিয়া রুমে গেলাম। ম্যাম আসবো। আপনি সকালে আসলেন না কেন? এটার জন্য আপনাকে শাস্তি পেতে হবে। তারা দরকার নেই ম্যাম। মানে? ম্যাম আমি আর চাকরি করবো না। আমার এই মাসে বেতন আর সবগুলো কাগজপত্র দিয়ে দেন। হোয়াট? কাজ করবি না মানে? জি ম্যাম, আমি আর করবো না এই চাকরিটা। এখানে চাকরি না করলে অন্য কোথাও করতে পারবে না। কেন পারবো না? এখানে যদি কাজ না করো তাহলে তোমার এমন অবস্থা করব যে তুমি অন্য কোথাও চাকরি করতে পারবে না। গ্রামে গিয়ে হাল চাষ করতে হবে, আর তোমার একটা কাগজও পাবে না। সবগুলো আমি ছিঁড়ে ফেলবো অথবা আগুনে পুড়িয়ে ফেলবো। কিন্তু ম্যাম। কোনো কিন্তু নাই, যেটা বলছি সেটাই। আমি কি করবো সেটাই তো বুঝতে পারছি না। 3 বছর আগে সেই পুরনো কথাগুলো মনে পড়তে লাগলো। যেই ফারিয়া আমার জন্য কত চিন্তা করতো, আজ সেই আমাকে চাকরি না করার ব্যবস্থা করে দিচ্ছে। আমি এবার সে আগের মতোই বললাম, ফারিয়া প্লিজ আমার সাথে এমনটা করো না। তোর সাহস কি করে হয় সামনে একটা কর্মচারী হয়ে আমার নাম মুখে আনতে? তা আবার তুমি করে বলছিস? সরি ম্যাম। কিসের সরি? যা এখান থেকে। আমি উঠে নিজে ডেস্কে চলে গেলাম। সাকিব আমাকে দেখে বলল, কি রে, আজ এত দেরি করে আসলি যে? আর তোর মুখে কি লাল হয়ে আছে কেন? বাথরুম থেকে বের হওয়ার সময় ধাক্কা খেয়েছি তো তাই। ও আচ্ছা। এরপর কাজ করতে লাগলাম। একটু পর পিয়ন এসে বলল ম্যাডাম ডাকছে। আমি তাকে বললাম ওকে আপনি যান, আমি আসছি। একটু পর ফারিয়া রুমের সামনে গেলাম। ম্যাম ডেকেছেন? আমার জন্য কফি নিয়ে আসেন। এগুলো তো পিয়নের কাজ।
পিয়নের জন্যও নিয়ে আসেন। মানে? বাংলা বুঝিস না? আমার আর পিয়নের জন্য কফি নিয়ে আয়। আমি আর কিছু না বলে কফি আনতে গেলাম। আমার এমন কর্মকাণ্ড দেখে সবাই কেমন জানি অদ্ভুতভাবে আমার দিকে তাকাচ্ছে, কিন্তু সাকিব সবকিছু জেনেও না জেনেও ভান করে বসে আছে। আমার সাথে এমন হচ্ছে তবুও সে কিচ্ছু বলছে না। না বলারই কথা, আমার জন্য কিছু বলতে গেলে দেখা যাবে ওর চাকরিটাই নেই। কফি দিয়ে এসে আবার কাজ করতে লাগলাম। সেদিন অফিসটা শেষ করে বাইরে আসলাম মাত্রই তখনই পিয়নের ডাক। স্যার, ম্যাডাম আপনাকে ডেকেছে। এখন তো অফিস শেষ, আবার কেন? জানি না, আপনি গিয়ে জিজ্ঞেস করেন। ওকে, যাচ্ছি। একটু পর ফারিয়ার সামনে গেলাম। ম্যাম, আমাকে ডেকেছেন? হুম। কিন্তু এখন তো অফিস ছুটি, এখন আবার কি? তোকে ছুটি কে দিয়েছে? মানে? তুই আমার পার্সোনাল সেক্রেটারি, তোর কোনো ছুটি নেই, সবসময় আমার সাথে থাকতে হবে। সেক্রেটারি বলে কি ছুটি পাবো না? না, ফাইলগুলো গাড়িতে ওঠা, মিটিং আছে। মিটিংয়ের কথা শুনে আমার কলিজা শুকিয়ে গেল। ওই দিন গাড়ির পিছন পিছন দৌড়াতে হয়েছে, যদি আজকেও এরকম কিছু করে। আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে ভাবছি, এমন সময় ফারিয়া আবারও বলল, কি রে, কথা কানে যায় না? গাড়িতে ওঠা। জি ম্যাম, নিচ্ছি। ফাইলগুলো গাড়িতে দিয়ে আমি বাইরে দাঁড়িয়ে আছি। ফারিয়া ভিতরে বসলো, একটু পর বলল, গাড়িতে ওঠো। যাক, আল্লাহ একটু রহমত করেছে, না হলে যে কি হতো আল্লাহ ভালো জানে। আমি ড্রাইভারের পাশে গিয়ে বসলাম। ফারিয়া পিছনে বসে বসে মোবাইলে কার সাথে যেন কথা বলছে আর হাসাহাসি করছে। মনে হয় হাজবেন্ড হবে, কারণ আমাদের ব্রেকআপ হয়েছে 3 বছর আগে। আর এত বছর ধরে নিশ্চয়ই সে সিঙ্গেল থাকবে না। ওর দাদা হয়তো বিয়ে দিয়ে দিয়েছে। এগুলো ভাবতে ভাবতে একটা রেস্টুরেন্টে চলে আসলাম। আমি ফাইলগুলো নিয়ে ফারিয়ার পিছু পিছু রেস্টুরেন্টে গেলাম। দেখলাম একটা ইয়াং ছেলে দাঁড়িয়ে আছে। ফারিয়া গিয়ে ওর সাথে হাত মেলালো। আমি ফাইলগুলো টেবিলে রেখে বাইরে চলে আসলাম। ড্রাইভার গাড়ির পাশে দাঁড়িয়ে মোবাইল টিপছে। আমি তার কাছে গেলাম। আমাকে দেখে বলল, ভাই, আপনাকে একটা কথা বলার ছিল, কিন্তু সুযোগ পাইতেছি না। কি কথা বলেন? আপামনি আপনার সাথে এমন করেন কেন? ভাই, আমি নিজেও জানি না। সারাদিন অফিস করে এখন আবার এখানে আসতে হলো। নিজের জন্য একটুও সময় নেই। আপনার তো লেখাপড়া আছে, এখানে এত কষ্ট না করে অন্য কোথাও চাকরি দেখেন। সেই সুযোগও নাই রে ভাই। আপনার আপামনি এমন সিস্টেম করে রাখছে যে আমি অন্য কোথাও চাকরি করতে পারবো না। কিন্তু একটা জিনিস আমার মাথায় আসছে না। কি? আপামনি তো আমাদের সবার সাথে ভালোভাবে কথা বলে, কিন্তু আপনার সাথে এমন কেন? আমি যে কাজ করেছি সেটা জানলে তুইও আমার বাটাম দিতি বেটা, আমি মনে মনে বললাম। কিছু বললেন? না না, কিছু বলিনি। আচ্ছা ভাই, আপনার আপামনির বিয়ে কোথায় হয়েছে? আপনি পাগল নাকি? ওনার বিয়ে হলে জানতেন না? সত্যি আমি কিছু জানি না। আপামনি নাকি একজনের লগে সম্পর্ক করছিলেন, অনেক ভালোবাসতেন পোলাডারে। ফকিন্নি ওরে ছ্যাঁকা দিয়ে অন্য একটা মেয়েকে বিয়ে করে ফেলেছে। সেই থেকে আপামনি কোনো ছেলেকেই বিশ্বাস করে না, আর বিয়ের জন্য অনেক চাপ দিচ্ছে, কিন্তু উনি রাজি নয়। হাই রে, সেই অভাগা ছেলেটা যে আমি সেটা যদি ড্রাইভার জানতো, সেও আমার কানের নিচে দিত। কথা বলতে বলতে ফারিয়া চলে আসলো। এরপর আবার গাড়িতে করে অফিসের সামনে চলে আসলাম। রাত প্রায় 8টা বাজে। আমি এবার বাসার উদ্দেশ্যে রওনা দিলাম। বাসায় এসে ফ্রেশ হয়ে এফবিতে লগ ইন করলাম। দেখলাম ফারিয়া ছেলেটার অনেকগুলো ছবি। ছবিগুলো দেখে অনেক রাগ হচ্ছে। আবার এফবি থেকে বের হয়ে খেয়ে ঘুমিয়ে নিলাম। পরের দিন অফিসে গেলাম। কাজ করছি, একটু পর ফারিয়া আসলো। আমাকে বলল, সমস্যা কি আপনার? মানে? আমি আবার কি করলাম? অফিসের টি শার্ট কেন? এটা আপনার শ্বশুর বাড়ি নাকি? আসলে ম্যাম, বলতে না দিয়ে। কি আসলে? নেক্সট টাইম এগুলো দেখলে গলা ধাক্কা দিয়ে বের করে দেবো। সরি ম্যাম, আর হবে না। ফারিয়া চলে গেল। আসলে অল্প টাকা বেতন, আর সেটা দিয়ে ফ্যামিলি চালাতে হয়। বাবা মায়ের মেডিসিন খরচ, ছোট বোনের পড়ালেখার খরচ, আমার নিজের খরচ, সবসময় টানাটানির মধ্যে থাকি। সেই জন্য নিজের জন্য ভালো কোনো কাপড়ও নিতে পারি না। গতকাল সারাদিন ফারিয়ার সাথে থাকার কারণে শার্টের মধ্যে ময়লা হয়ে গেছে। রাতে ধুয়ে দিয়েছিলাম। আমি ভেবেছিলাম সকাল পর্যন্ত শুকিয়ে যাবে, কিন্তু শুকায়নি। তাই টি শার্ট পরে গেছিলাম। ফারিয়া চলে যাওয়ার পর সবাই আমাকে এটা ওটা বলে খোঁটা দিতে লাগলো। লজ্জায় পুরো লাল হয়ে গেলাম। কাজ করছি, এমন সময় পিয়ন আসলো। স্যার, ম্যাডাম আপনাকে ডাকছে। কিছু না বলে সোজা ফারিয়া রুমে গেলাম। ম্যাম ডেকেছেন? এই ফাইলগুলো নিয়ে যান, দুপুরের আগে রেডি করে দিবেন। নিয়ে দেখি 8টা ফাইল। আজকেও যে দুপুরে খাওয়া হবে না সেটা ভালোভাবেই জেনে গেছি।
কাজ করতে করতে 3টা বেজে গেছে। সবাই খাওয়া দাওয়া করে আসছে, বাট আমি পারিনি। ছুটির আগে সবাইকে বেতন দেওয়া হলো। সবাই বেতন পেয়ে অনেক খুশি, কিন্তু আমাকে দেয়নি। আমি ভাবছি হয়তো পরে ডাকবে, কিন্তু না, অফিস ছুটি হয়ে গেল। নিজের কাছেও কেমন জানি খারাপ লাগছে। সবাই পেয়ে গেল, বাট আমি পেলাম না। আমি আস্তে আস্তে ফারিয়া রুমের কাছে গেলাম। ম্যাম, আসবো? কিছু বলবে? ম্যাম, আমার বেতনটা যদি দিতেন একটু উপকার হতো। বাবা মায়ের মেডিসিন শেষ, বোনেরও সামনে পরীক্ষা। আপনি তো এই মাসের বেতন পাবেন না। মুহূর্তে আমার মাথায় যেন আকাশ ভেঙে পড়লো। বেতন পাবো না মানে? পাবেন না মানে পাবেন না। কিন্তু কেন? আমার অপরাধ? অফিসের টি শার্ট পরেছো, এটা অফিসের রুলের বাইরে। আরো অনেক জায়গায় ভুল করেছো, তাই এই মাসের বেতন পাবে না। বেতন পাবো না বললেই হলো নাকি? তার মানে আপনি বেতন দেবেন না, এই তো? এই বেয়াদব, তোকে এক কথা কতবার বলবো? দেব না। কি করবি কর, যা এখান থেকে। কি করব দেখবি? আমি ঠাস ঠাস করে 2টা চড় গালে বসিয়ে দিলাম। সে গালে 2 হাত দিয়ে আমার দিকে রাগী দৃষ্টিতে চেয়ে আছে। আমি বললাম, লাগবে না তোর টাকা, তোকে আমার এই সামান্য টাকা ভিক্ষা দিলাম। তুই যদি এগুলো খেয়ে অনেক বড় হতে পারিস, আমার কোনো আপত্তি নেই। যা যা, ছেড়ে দিলাম তোর চাকরি। আল্লাহ কাউকে মারে না। এই কথাগুলো বলে বাইরে চলে আসছিলাম। এমন সময় দেখি পিয়ন আমার পিছনে দাঁড়িয়ে আছে। মনে হয় সবকিছু শুনে ফেলেছে। আমি কোনো কথা না বলে সোজা বাইরে চলে গেলাম। গাছতলায় গিয়ে বসে রইলাম, যেখানে ফারিয়া আর আমি সব সময় বসে থাকতাম। অফিস থেকে সোজা ওখানে চলে এসেছি। বসে বসে ভাবছি ফারিয়া আমার সাথে এগুলো কেন করছে। আমি তোর কোনো ক্ষতি করিনি, তবুও সেগুলো কেন করছে। ধুর, কেন যে ওর সাথে রিলেশনে ছিলাম। যদি না থাকতাম হয়তো আজকে এই দিনটা আসতো না। বাবা মায়ের কথা খুব গরিব মনে পড়ছে। কি হবে ওদের? এই মুহূর্তে তো চাকরিও পাবো না। কি আছে কপালে আল্লাহই ভালো জানে। বসে বসে এগুলোই ভাবছি, আর এইদিকে আকাশে বিদ্যুৎ চমকাচ্ছে। মনে হয় বৃষ্টি হবে। একটু পর বৃষ্টি শুরু হলো। আমিও বসে আছি। বৃষ্টিতে ভিজলে নাকি মনটা হালকা হয়। অনেক সময় নিয়েই ভিজলাম। পকেটে হাত দিয়ে দেখি 20 টাকা আছে। আর মানে আজকেও আর খাওয়া হবে না। একটা টঙের দোকানে গিয়ে 4 পাউরুটি খেয়ে বাসার দিকে হাঁটা দিলাম। কেমন জানি খারাপ লাগছে। পারিয়াকে চড় দেওয়াটা না উচিত হয়নি। যেটাই হোক, সেটা এখন অফিসের বস। নিজেকে নিজের কাছে অপরাধী মনে হতে লাগলো। এগুলো ভাবতে ভাবতে বাসায় চলে এসেছি। কাপড় চেঞ্জ করে শুয়েছি মাত্র, আমার হাত পা কাঁপতে শুরু করলো। মনে হয় ঠান্ডা লেগেছে। বৃষ্টিতে ভিজলেই আমার জ্বর চলে আসে। রাত যত গভীর হচ্ছে জ্বর তত বাড়ছে। আমার পুরো শরীর কাঁপছে। একটু পর ঈশা অর্থাৎ আমার বোন কল দিল। ভাইয়া, তুই যে টাকা দিছিলি সেখান থেকে আজকে আমি 3টা জামা নিয়েছি। কি? এ মাসে বেশি টাকা দেওয়ার কারণে অনেক কিছু নিয়েছি। টাকা কে দিয়েছে? আরে তোর অফিসের একটা ম্যাডাম আছে না, সে দিয়েছে। কোন ম্যাডাম? আরে ধুর, আমি এত কিছু নিয়েছি না, শুধু বলছি তোর সাথে একজন কাজ করে। ও আচ্ছা। কি রে, তুই টাকা দিয়েছিস আর তুই নিজেই ভুলে গেছিস? না রে, এমনি মনে পড়ছিল না। তোর কি শরীর খারাপ? গলা এমন লাগছে কেন? না, আমি ঠিক আছি। টাকা কখন পেয়েছিস? কত পরশুদিন। ও আচ্ছা আচ্ছা, ঠিক আছে, পরে কথা হবে, রাখি এখন। তার মানে ফারিয়া টাকাগুলো বাড়িতে দিয়ে এসেছে, তাও সবার আগে, আর আমি না জেনে ওর গালে। ছি 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 ছি, ভাবতেই কেমন যেন খারাপ লাগছে। রাতে কখন যে ঘুমিয়ে গেছি মনে নেই। সকালে ঘুম থেকে উঠতে যাব, কিন্তু তবুও পারছি না। পুরো শরীর জ্বরে কাঁপছে। অনেক চেষ্টা করে বাথরুমে গেলাম। বাথরুম থেকে বের হওয়ার পর আর কিছু মনে নেই। অজ্ঞান হয়ে পড়ে গেছিলাম। যখন জ্ঞান আসলো তখন নিজেকে হাসপাতালে আবিষ্কার করলাম। দেখলাম আইমান আমার পাশে বসে আছে। কি রে, আমি এখানে কেন? সব বলবো, আগে একটু ভালো হয় না। আমি ভালো আছি, আগে বল এখানে কিভাবে আসলাম। ম্যাম আর আমি তোকে নিয়ে আসলাম। কাল রাত থেকে তোর মোবাইল অফ পাচ্ছে। ম্যাম অনেকবার তোকে কল দিয়েছে। তারপর সকালে যখন তুই অফিসে আসিসনি, ম্যাম নিজে তোর বাসায় যায়, গিয়ে দেখে তুই মেঝেতে পড়ে আসিস। সাথে সাথে আমাকে কল দেয়। তারপর দুজনে মিলে তোকে হাসপাতালে নিয়ে আসি। ম্যাম কোথায় এখন? এতক্ষণ এখানে বসে বসে কাঁদছিল, আমি বাসায় পাঠিয়ে দিয়েছি। আর কিছু বলেনি? এটা দিয়ে গেছে। খুলে দেখলাম তাতে লেখা আছে, ভালো হলে আবার অফিসে আসবেন। হঠাৎ করে গতকাল রাতের ঈশার কথাগুলো মনে পড়ে গেল।
তারপর আইমানকে বললাম, দোস্ত, ঈশা বলেছে বাসায় নাকি কোনো ম্যাডাম টাকাগুলো দিয়ে আসছে, তুই কিছু জানিস? ম্যাম নিজে টাকা দিয়ে আসছে, আমি ঠিকানা দিয়েছি। কিন্তু আমাকে কিছু বলেনি কেন? আর কখন করলো এই কাজ? সেদিন যখন তোকে 8টা ফাইল ধরিয়ে দিয়েছিল, সেদিন ভুলে তোর মোবাইল ম্যামের রুমে রেখে চলে আসছিলি। আর তখন তোর বোন কল করছিল, যা যা বলেছে ম্যাম সবকিছু শুনেছে। আমাকে ডেকে নিয়ে তোর ঠিকানা জিজ্ঞেস করে তারপর নিজেই টাকা দিয়ে আসে। কিন্তু তুই আমাকে কিছু বলিসনি কেন? তোকে বললে আমার চাকরি থাকবে না, এখনো অনেক কিছু আছে যেগুলো তুই জানিস না, সময় হলে জানবি। ম্যাম আমার জন্য এত কিছু করছে, আর আমি কি না? কি করেছিস? না কিছু না, সত্যিটা আমি তাকে বললাম না। তারপর হাসপাতাল থেকে বাড়িতে চলে গেলাম। 2 দিন রেস্ট নেওয়ার পর মোটামুটি ভালো লাগছে। চিন্তা করলাম অফিসে গিয়ে ফারিয়ার কাছে ক্ষমা চেয়ে নেব। পরের দিন অফিসে গেলাম, ফারিয়ার রুমের সামনে গেলাম। ম্যাম আসবো? আসেন। ম্যাম একটা কথা ছিল। বলেন। ম্যাম সেদিনের জন্য আমি অনেক দুঃখিত, আমাকে ক্ষমা করে দিয়েন। আচ্ছা বাদ দেন, 11টার সময় রেডি থাকবেন, এক জায়গায় যাব। ম্যাম কোথায় যাবেন? সেটা গেলেই দেখবেন। ওকে ম্যাম। তারপরে চলে আসলাম, নিজের ডেস্কে বসে আছি, ফারিয়ার কথা ভাবছি। চোখ মুখ সব লাল হয়ে ফুলে আছে, দেখে মনে হচ্ছে নেশা করেছে বা কান্না করেছে। কিন্তু নেশা তো করার কথা নয়, তাহলে নিশ্চয়ই কান্না করেছে। একটু পর পিয়ন এসে বলল, ম্যাডাম বাইরে গিয়ে দাঁড়াতে বলেছে। আমি কিছু না বলে ড্রাইভারের কাছে গেলাম। ড্রাইভার আমাকে দেখে বলল, কি খবর ভাই, এখন কেমন আছেন? এই তো ভাই মোটামুটি, আপনার কি অবস্থা? আছি আলহামদুলিল্লাহ ভালো। সেদিন আপনার জন্য ম্যাডাম যা করলেন, চোখে না দেখলে বিশ্বাস করতেন না। কোন দিন? আরে ভুলে গেলেন নাকি? ওই যে আপনি অজ্ঞান হয়ে পড়ে গেলেন সেদিন। ও আচ্ছা আচ্ছা। আচ্ছা আমরা এখন কোথায় যাব কিছু জানেন কি? শপিং মলে, আপামনির বিয়ে তো তাই। কি বিয়ে মানে? ওনার বিয়ে ঠিক হয়েছে, পাত্রকে নাকি উনি নিজেই পছন্দ করেছেন। ড্রাইভারের কথা শুনে আমার পায়ের নিচ থেকে মাটি সরে যেতে লাগলো। বুকের মধ্যে কেমন জানি একটা ব্যথা অনুভব হতে লাগলো। কথা বলার সময় দেখলাম ফারিয়া আসছে, আর কোনো কথা না বলে দাঁড়িয়ে আছি। সে এসে বলল, গাড়িতে ওঠেন। আমি উঠে বসলাম। তারপর বললাম, ম্যাম আমরা কোথায় যাচ্ছি? বিয়ের শপিং করতে। কিন্তু আমাকে কেন নিয়ে যাচ্ছেন? ভুলে যাবেন না, আপনি আমার পার্সোনাল সেক্রেটারি, সবগুলো কাজ আপনাকেই করতে হবে। আর শোনেন, জি ম্যাম বলেন। বিয়ের সবগুলো কাজ আপনি করবেন, দায়িত্ব আপনার উপর দেওয়া হলো। ওকে ম্যাম। এদিকে আমার কলিজা ফেটে যেতে লাগলো। আমার জোরে জোরে বলতে ইচ্ছা করছে, ফারিয়া বিয়েটা করো না, আমি এখনো তোমাকে ভালোবাসি। কিন্তু সেটা আর পসিবল নয়। একটু পর শপিং মলের সামনে চলে আসলাম, ভিতরে গেলাম, গাড়ি থেকে নামলাম, বাইরে দাঁড়িয়ে আছি। ফারিয়া বলল, দাঁড়িয়ে আছেন কেন, ভিতরে চলেন। ম্যাম আমি গিয়ে কি করব? ভুলে যাবেন না, আপনি আমার সেক্রেটারি, সো কথাটা বানিয়ে চলেন। কি আর করা। ভিতরে গেলাম, দেখলাম ফারিয়া দাদা সহ অনেক আত্মীয় দাঁড়িয়ে আছে। আমি বারবার এদিক ওদিক দেখতে লাগলাম, ছেলেদের পক্ষ আসছে কিনা, কিন্তু কেউ নেই। তারপর আমি ফারিয়াকে জিজ্ঞাসা করলাম, ম্যাম ছেলে পক্ষের কেউ আসেনি? না, সে দেশের বাইরে, বিয়ের দিন সকালে আসবে। আমি আর কিচ্ছু বললাম না। ইচ্ছে করছে ফারিয়াকে জড়িয়ে ধরে বলি, ফারিয়া প্লিজ বিয়েটা করো না, আমি এখনো তো তোমায় আগের থেকেও বেশি ভালোবাসি। কিন্তু সেটা আর পসিবল নয়। আমি নিজেই নিজের কারণে ফারিয়াকে হারিয়েছি। দাঁড়িয়ে দাঁড়িয়ে কথাগুলো ভাবছি, আর এমন সময় ফারিয়া বলে উঠল, কি ব্যাপার, কি ভাবছেন? তাড়াতাড়ি চলেন, দেরি হয়ে যাচ্ছে। জি ম্যাম চলেন। এরপর একটা শাড়ির দোকানে গেলাম। ফারিয়া একটার পর একটা শাড়ি দেখতে লাগলো। অনেকক্ষণ দেখাদেখির পর আমাকে বলল, দেখেন তো কোনটা মানাবে, একটা পছন্দ করে দেন। ম্যাম আপনার যেটা ভালো লাগে ওটাই কেনেন। আপনি এত কথা বলেন কেন? বললাম না আপনাকে পছন্দ করতে। ম্যাম ওই নীল শাড়িটা নেন, আপনাকে অনেক সুন্দর লাগবে। বিয়েতে কি কেউ নীল শাড়ি পরে? তাহলে লালটা নেন, ওটা তো আপনাকে অপসরির মতো লাগবে। দুটোই নিন তাহলে। অ্যাজ ইউর উইশ। তারপর আরও অনেকগুলো শাড়ি কাপড় সহ অনেক কিছুই কিনে নিল। আমি সবগুলো গাড়িতে রেখে আসলাম। তারপর একটা স্বর্ণের দোকানে গেলাম, সেখানেও আমাকে পছন্দ করতে হয়েছে। ফারিয়ার দাদার জন্য অনেক জিনিস নেওয়া হলো।
আমি গিয়ে গাড়িতে রেখে আসলাম। আবার শপিং সেন্টারে গেলাম। ফারিয়াকে বললাম, ম্যাম আর কিছু নেবেন? না, আর নেব না, আসলটা নেওয়া হয়েছে। দেখলাম হাতে একটা ব্যাগ। গাড়িতে চলেন। ওকে ম্যাম। একটু পর গাড়িতে এসে বসলাম। মনটা অনেক খারাপ হয়ে আছে। যাকে ভালোবাসলাম তাকে অন্যের হাতে তুলে দেবো, তাও আবার নিজে দাঁড়িয়ে থেকে। ফারিয়াদের বাসার সামনে গেলাম। গাড়ি থেকে সবগুলো জিনিস বাসার ভেতরে দিয়ে আসলাম। তারপর ফারিয়া বলল, ছোট্ট একটা কাজ করতে হবে। জি ম্যাম বলুন। এই ঠিকানায় যাবেন, ওখানে আমার বিয়ের কার্ড আছে, সেগুলো নিয়ে আসেন। ওকে ম্যাম। এই কথা বলে হাঁটা দিলাম। এই যে শোনেন। ম্যাম কি আর কিছু বলবেন? এই নিন, কি এটাতে? বাসায় গিয়ে দেখবেন আর বিয়েতে এটা পরে আসবেন। আমি কিছু না বলে ব্যাগটা নিয়ে চলে গেলাম। ঠিকানা মতো গিয়ে কার্ডগুলো দিয়ে আসলাম। একবার খুলেও দেখলাম না কি লেখা আছে। ওগুলো নিয়ে আবার অফিসে গেলাম। দেখলাম ফারিয়া অফিসে আসেনি। আইমানকেও দেখতে পাচ্ছি না। কোথায় গেছে কে জানে। কার্ডগুলো নিয়ে বসে বসে ভাবছি কল দেবো কিনা। আচ্ছা একটু ওয়েট করে দেখি আসে কিনা। কিন্তু না, আসছে তো না। উপায় না দেখি কল দিলাম। হ্যালো ম্যাম, অফিসে আসবেন না? না, এখন আর আসবো না। কিন্তু কেন? কার্ডগুলো নিয়ে এসেছি তো। গুড। 58টা রেখে দেন আপনার ডেস্কে, বাকিগুলো নিয়ে বাসায় আসেন। ওকে ম্যাম। তারপর 58টা কার্ড রেখে দিয়ে বাকিগুলো নিয়ে আমাদের বাসায় যেতে লাগলাম। কিন্তু একটা জিনিস মাথায় আসছে না, আমরা 60 জন লোক কাজ করি, 58টা রাখতে বলছে কেন? বাকি 2 জন কোথায় যাবে? তার মানে আমি আর আইমান বাদ নাকি? ধুর, আমার মাথায় তো কিচ্ছুই আসছে না। একটু পর ফারিয়াদের বাসায় গেলাম। নিচে বেডরুমে বসে আছি। একটু পর ফারিয়া ওপর থেকে নিচে নেমে আসলো। আপনি আসছেন? জি ম্যাম, এই নিন কার্ড। হাতে ব্যাগটা এখনো রয়ে গেছে? জি ম্যাম, এখনো বাসায় যায়নি। আচ্ছা, বাসায় গিয়ে ফ্রেশ হয়ে নিন। কালকে ভোরবেলা এখানে চলে আসবেন। কালকের মধ্যে সব কিছু ঠিক করতে হবে। জি ম্যাম, আসবো। ওকে, এখন আসতে পারেন। ফারিয়াদের বাসা থেকে বের হয়ে গিয়ে হাঁটতে শুরু করলাম। বাসায় গেলাম, কিছু খেতে ইচ্ছে করছে না। বারবার শুধু ওর কথাই মনে পড়ছে। আমার হাতে হাত রেখে ওয়াদা করেছিল যে আমাকে ছেড়ে কোথাও যাবে না, কাউকে বিয়েও করবে না। কিন্তু সে ঠিকই করে নিচ্ছে, তাও আমাকে সামনে রেখে। সেদিন রাতে অনেক নেশা করেছি, পুরো রাত না ঘুমিয়েই কাটিয়ে দিলাম। একবার ভাবছি বিয়েতে যাব, আর একবার ভাবছি না। বিয়ে শেষ হলো তারপর আবার অফিসে যাব। কিন্তু আমি তো পার্সোনাল সেক্রেটারি, যদি অনিয়ম করি হয়তো দেখা যাবে চাকরিটাই চলে গেছে। পরে মা বাবাকে নিয়ে রাস্তায় বসতে হবে। এগুলো ভাবতে ভাবতে বিছানায় এলাম। কখন যে ঘুমিয়ে গেছি মনে নেই। সকালে ঘুম থেকে উঠে দেখি 10টা বাজে। তাড়াতাড়ি ঘুম থেকে উঠে ফারিয়াদের বাসার দিকে রওনা দিলাম। আমি যাওয়ার পর দেখি পুরো বাড়ি লাইটিং করা হচ্ছে, ফুল দিয়ে সব কিছু সাজানো হয়েছে। মানুষজন সবাই ব্যস্ত। ও দাদার কাছে গেলাম, জিজ্ঞেস করলাম ফারিয়া কোথায়। তিনি বললেন ফারিয়া নাকি অফিসে সবাইকে ইনভাইট করতে গেছে। আমিও এবার অফিসে এলাম, দেখি আইমান আজকেও অফিসে নেই। কয়েকবার কল দিলাম, তবুও ধরলো না। আমি ফারিয়ার রুমে গেলাম। ম্যাম আসবো? আসেন। এত দেরি কেন? সরি ম্যাম, আসতে একটু দেরি হয়ে গেছে। চোখ মুখের এই অবস্থা কেন? বউয়ের জন্য কান্নাকাটি করেছেন নাকি? আরে না, কি বলেন, আমি তো এখনো বিয়েই করিনি। ও আচ্ছা, আমি তো ভাবছি আপনার বউ বাচ্চা আছে। না ম্যাম। আচ্ছা, সবাইকে হল রুমে আসতে বলেন। জি বলছি। তারপর সবাইকে হলরুমে রেখে নিয়ে আসলাম। ফারিয়াও আসলো। আমি ওর পাশে দাঁড়িয়ে আছি। সবাই বসেছে কিন্তু আমি দাঁড়িয়ে আছি, কারণ সেক্রেটারিরা নাকি বসতে পারে না। তারপর ফারিয়া তার বিয়ের কথা সবাইকে বলল, সবাই যাতে বিয়েতে আসে, আর অফিস 3 দিন বন্ধ থাকবে। সবাই ফারিয়াকে কংগ্রাচুলেশনস জানালো। তারপর আমাকে বললো সবাইকে একটা করে কার্ড দিয়ে দিতে। আমি ওর কথা মতো কার্ডগুলো দিয়ে দিলাম। তারপর আবার নিজের ডেস্কে গিয়ে কাজ করতে লাগলাম। একটু পর পিওন এসে ম্যাডামের রুমে যেতে বলল। এরপর বসে না থেকে ফারিয়াদের রুমে গেলাম। ম্যাম ডেকেছেন? চলেন, এক জায়গায় যাব। কোথায় যাবেন? রাগী দৃষ্টিতে আমার দিকে তাকালো। সরি ম্যাম, চলেন। তারপর ফারিয়ার সাথে গাড়িতে গিয়ে বসলাম। আমি সবসময় ড্রাইভারের পাশে বসি, আজকেও তার ব্যতিক্রম হলো না। একটু পর একটা কবরস্থান। চলেন। জি চলুন। তারপর আমি ফারিয়ার পিছনে পিছনে গেলাম। দেখলাম 2টা কবর, মনে হয় ওর মা বাবার। গাড়ি অ্যাক্সিডেন্টে ওনারা মারা যায়। আমি আর ফারিয়া কবর জিয়ারত করলাম। তারপর আমি বললাম, ম্যাম একা কেন এসেছেন? আপনার হাজব্যান্ডকে তো অন্তত নিয়ে আসতেন বিয়ের পরে। কোথাও কি লেখা আছে বিয়ের আগে আসা যাবে না? না সেটা না, কিন্তু চুপ করুন, গাড়িতে চলেন। এরপর গাড়িতে চলে আসলাম। ফারিয়াদের বাসার সামনে যাওয়ার পর সে বলল, আজকে আপনার ছুটি,
কালকে তো বিয়ে, তাড়াতাড়ি আসতে হবে। এখন কি রেস্ট দিন। জি ম্যাম। এরপর বাসায় চলে গেলাম। বিকেলবেলা বের হয়ে সেই পুরনো জায়গায় চলে গেলাম, যেখানে আমি আর ফারিয়া সব সময় বসে আড্ডা দিতাম, কথা বলতাম। আজকেও বসে আছি, কিন্তু একা। পাশে ফারিয়া নেই। পুরনো স্মৃতিগুলো চোখে ভাসতে লাগতো। কতই না সুন্দর ছিল সেই দিনগুলো। চোখটা আস্তে আস্তে ঝাপসা হয়ে যাচ্ছে, চোখের কোণে পানি এসে গেল। অনেক রাত পর্যন্ত একা একা বসে রইলাম। তারপর বাসায় চলে গেলাম। ফারিয়া দেওয়া সবগুলো গিফট একটা ব্যাগে নিলাম। ঘড়ি, চশমা, আরো ছোট ছোট সবগুলো জিনিস নিয়ে নিলাম। চিন্তা করলাম কালকে ফারিয়াদের শেষবারের মতো দেখা করে চিরদিনের জন্য এই শহর ছেড়ে চলে যাব। এখানে যতই থাকবো ততই কষ্ট পাবো। যা আছে কপালে তাই হবে। বিয়ের পর যতবার ফারিয়ার সামনে পড়বো ততবারই নিজেকে অপরাধী বলে মনে হবে। তাই প্রয়োজনীয় কাগজপত্রগুলো আর কাপড় চোপড় সবগুলো একটা ব্যাগে নিয়ে নিলাম। বারান্দায় গিয়ে নিজের দুঃখগুলো ধোঁয়ায় ওড়াতে লাগলাম। বারান্দায় বসে বসে ভাবছি, ফারিয়া আমার সাথে এগুলো করতে পারলো? ভাবতে ভাবতে বারান্দায় কখন যে ঘুমিয়ে গেছি মনে নেই। সকালে উঠে রেডি হয়ে ফারিয়াদের বাসায় গেলাম। যাওয়ার পর তাকে অনেক খুঁজলাম, কিন্তু কোথাও পেলাম না। ফারিয়ার দাদা এসে বলল সবকিছু ঠিকঠাক হচ্ছে কিনা দেখার জন্য। আমি কিছুক্ষণ বসে ফারিয়ার রুমের দিকে গেলাম। দেখলাম ফারিয়াকে সবাই মিলে সাজাচ্ছে। বউ সাজে অসম্ভব সুন্দর লাগছিল তাকে। আমি অনেকক্ষণ তাকিয়ে থেকে তারপর সেখান থেকে চলে আসলাম। দেখলাম আস্তে আস্তে সকল মেহমান আসতে লাগলো। সবাই অনেক খুশি। আমার কেমন জানি অস্বস্তি লাগছিল। শেষবারের মতো ফারিয়াদের বাসার দিকে তাকিয়ে বের হয়ে গেলাম। সোজা নিজের বাসায় চলে আসলাম। এসে ব্যাগটা কাঁধে নিলাম। ফারিয়া দেওয়া গিফটটা হাতে নিলাম, যেটা আমাকে বিয়েতে পরে যাওয়ার জন্য বলেছিল। সবকিছু নিয়ে বাসা থেকে বের হয়ে গেলাম। থাকবো না আর এখানে, থাকলে ফারিয়ার প্রতি মায়া বেশি হয়ে যাবে। তাই আর এখানে না থেকে সোজা হাঁটা দিলাম। বাবা মায়ের কাছে চলে যাব, যা আছে কপালে সেটাই হবে। বের হয়ে হাঁটতে লাগলাম। পেটের ক্ষুধায় অসহ্য লাগছে। পকেটে মাত্র 100 টাকা আছে। এই মাসের বেতনটাও ফারিয়া আমার হাতে দেয়নি, সেজন্য পকেটে তেমন টাকা নেই। মোবাইলটা বের করে দেখি 1টা বাজে। একটা টঙের দোকানে গিয়ে কলা আর পাউরুটি খেয়ে হাঁটতে লাগলাম। এদিকে আয়মান আর ফারিয়া শুধুই কল দিয়েই যাচ্ছে, হয়তো বিয়েতে নেই বলে কল দিচ্ছে। আমি মোবাইলের সুইচটা অফ করে দিলাম। হাঁটতে হাঁটতে গাছতলায় গিয়ে বসলাম, যেখানে আমি আর ফারিয়া সব সময় বসে থাকতাম। শেষবারের মতো কিছুক্ষণ বসে চলে যাব। ব্যাগটা পাশে রেখে ফারিয়া দেওয়া গিফটটা হাতে নিয়ে বসে আছি। কিছুক্ষণ পর মনে হচ্ছে কেউ একজন আমার পিছনে দাঁড়িয়ে হাঁফাচ্ছে। আমি তাকিয়েই তো অবাক হয়ে গেলাম। আরে এটা তো ফারিয়া, বউ সেজে এখানে এসে দাঁড়িয়ে আছে। দেখে মনে হচ্ছে অনেক জোরে দৌড়িয়েছে। আমি বললাম, ম্যাম আপনি এখানে কেন? ফারিয়া কিছু না বলে সোজা সামনে এসে ঠাস ঠাস করে 2টা চড় বসিয়ে দিল। তারপর কাঁদতে কাঁদতে বলল, ওই কুত্তা, তুই এখানে কেন? তোর মোবাইল অফ কেন? ম্যাম মনে হয় চার্জ শেষ হয়ে গেছে। চুপ কর হারামি। জানিস আমি তোকে কত জায়গায় খুঁজেছি, তোর বাসায় গিয়েছিলাম। ব্যাগ নিয়ে কোথায় যাস? কোথাও না, এমনি। তুই কিচ্ছু বুঝিস না। তোকে যে আমি এখনো ভালোবাসি। একবার ওকে জিজ্ঞেস করেছিস বিয়েটা কার সাথে? কার সাথে? আমার বিয়ে তোর সাথে। একবার ওকে কার্ডটা দেখেছিস? কার নাম লেখা আছে সেটাতে? তোকে যে গিফটটা দিয়েছি সেটা খুলে দেখেছিস সেটাতে কি আছে? তোর জন্য শেরওয়ানি আছে। তোকে আমি বলেছিলাম ওটা পরে আসতে, যাতে খুব সহজে তোকে বিয়ে করতে পারি। কিন্তু তুই তো কিছুই বুঝিস না। বুঝবি কি করে? তুই তো আমাকে ভালোই বাসিস না। বিশ্বাস করো, তোমাকে আমি এখনো অনেক ভালোবাসি। তোমার দেওয়া সব কষ্টগুলো আমি ভালোবাসা হিসেবেই নিয়েছি। যেদিন শুনেছি তোমার বিয়ে ঠিক হয়ে গেছে, সেদিন থেকে আমার ঘুম হারাম হয়ে গেছে। নিজেকে একের পর এক শেষ করে দেওয়ার চেষ্টা করেছি। আমার চোখের সামনে তুমি অন্য কারো হবে সেটা আমি কখনোই মেনে নিতে পারবো না। তাই সবকিছু ছেড়ে চলে যাচ্ছি। কি করে ভাবলি তুই আমি অন্য কাউকে বিয়ে করব? তোকে ছাড়া কাউকে বিয়ে তো দূরের কথা, আমি চোখের দিকে তাকিয়ে কথাও বলি না। তাহলে এতদিন কষ্ট দেওয়ার মানেটা কি? তুই যখন আমাকে ছেড়ে চলে গিয়েছিলি, আমি তখন এর থেকেও বেশি কষ্ট পেয়েছিলাম। আমার কষ্ট দাদু সহ্য করতে না পেরে আমাকে বিদেশে পাঠিয়ে দেয়, আর ওয়াদা করে তোর সাথেই বিয়ে দেবে। নিজের উপর কনফিডেন্স রেখে আমিও চলে যাই। আমার বিশ্বাস ছিল তোকে একদিন ঠিকই পাবো, কিন্তু এত কাছে পাবো ভাবিনি। তাই তোর সাথে এতদিন খারাপ ব্যবহার করেছি, যাতে তুই বুঝিস ভালোবাসার মানুষ কষ্ট দিলে সেটা কেমন লাগে। তাই বলে এত কিছু করবে?
বিয়ের আসর থেকে উঠে তোকে খুঁজতে লাগলাম। পারবো না আমি তোকে ছাড়া থাকতে, পারবো না। এই কথাটা বলি আমাকে জড়িয়ে ধরে কাঁদতে লাগলো। আমিও জড়িয়ে ধরলাম। এমন সময় আইমান এসে বলল, বাহ, দুজন এখানে রোমান্স করতেছিস আর আমি এদিকে খুঁজতে খুঁজতে হয়রান হয়ে গেছি। এই শালা, তোর মোবাইল অফ কেন? আইমানকে দেখে ফারিয়া আমাকে ছেড়ে দেয়, লজ্জায় নিচের দিকে তাকিয়ে আছে। এরপর আমি বললাম, আরে মোবাইলে চার্জ ছিল না তাই। হয়েছে, এখন দাঁড়িয়ে না থেকে কবুলটা বলে আয়, কাজী সাহেব বসে আছে। কিন্তু বাবা মাকে না জানিয়ে বিয়ে করব? কে বলেছে না জানিয়ে? ম্যাম আমাকে সকালে তোদের বাড়িতে পাঠিয়েছিল ওনাদের নিয়ে আসতে। আমি গিয়ে নিয়ে আসলাম, এসে দেখি তুই নেই। খুঁজতে খুঁজতে এখানে এলাম। ফারিয়ার দিকে তাকিয়ে একটা মিষ্টি হাসি দিলাম। মেয়েটা এত বড় সারপ্রাইজ দেবে কখনো কল্পনাও করিনি। তারপর বাসায় গিয়ে বিয়ে করে ফেললাম। কবুল বলা শেষ। আমি আর ফারিয়া পাশাপাশি বসে আছি। সবাই এসে একের পর এক কংগ্রাচুলেশনস জানাচ্ছে। আমরাও হাসি মুখে সবার সাথে কথা বলছি। আমি হাসতে করে মুখটা ফারিয়ার কানের কাছে নিয়ে বললাম, বালিগে, শেষ পর্যন্ত বিয়েটা হয়েই গেল। আমাকে এত কষ্ট দেওয়ার ফল শুধু আসলে নেব এবার। দেখা যাবে। দেখো তোমার কি হাল করি। দেখবো গায়ে কত জোর আছে। বিয়েটা হয়ে গেল। ফারিয়া বাসর ঘরে বসে আছে। আমি আর আইমান ছাদে দাঁড়িয়ে দাঁড়িয়ে কথা বলছি। স্যার, ম্যাম তো ওয়েট করতেছে, আপনি কখন যাবেন? এই শালা, স্যার ডাকিস কেন? ম্যামের জামাই তো স্যারই হবে নাকি? তোর শালা, আমরা বন্ধু বন্ধুই থাকবো। থ্যাঙ্কস রে দোস্ত, তুই অনেক উপকার করেছিস। তুই না থাকলে কিছুই হতো না। আরে আমি কিছু করিনি, সব ম্যাডাম করেছে। মেয়েটা তোকে অনেক ভালোবাসে। আচ্ছা, এখন রুমে যা, রাত অনেক হয়েছে। ম্যাম একা একা বসে আছে। ওকে, যাচ্ছি। আর শোন, মনে করে বিড়ালটা মারিস। এরপর রুমে গেলাম। ফারিয়া অনেক বড় একটা লম্বা ঘোমটা দিয়ে বসে আছে। আমি যাওয়ার পর উঠে এসে সালাম করলো। আমি মাথায় হাত দিয়ে বললাম, বেঁচে থাকো মা, বেঁচে থাকো। স্বামী সংসার নিয়ে অনেক সুখী হও। আল্লাহ যেন তোমাকে অনেকগুলো সন্তান দেয়। ফারিয়া এক ঝটকায় ঘোমটাটা খুলে কাপড়টা কোমরে পেঁচিয়ে রাগের লুক নিয়ে আমাকে বলল, কি আমি তোর মা হই? এই না না, ভুল হয়ে গেছে, আর হবে না। ওই সময় কি যেন বলেছিলে, আমাকে কি যেন করবে? এই না না, কিছু বলিনি, কিচ্ছু করবো না। কিচ্ছু বলনি তাই না? আস্তে আস্তে আমার দিকে আসছে আর আমি পিছনের দিকে যাচ্ছি। যেতে যেতে বিছানায় পড়ে যায়। সে এসে আমার কলারটা ধরে তার কাছে নিয়ে যায়। তারপর যা করে আমি তো অবাক হয়ে যাই। আমাদের চার ঠোঁট এক হয়ে যায়। দুজনেই হারিয়ে গেলাম কোনো একটা অজানা সুখের সাগরে।